ভাইয়া, তোমার এগুলো কি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলে? রাজ বলে। প্ল্যান করে রেখেছিলাম। তবে ইচ্ছে ছিল 12টার আগেই তোকে ডাকবো। মিষ্টি বলে। তাহলে ডাকলে না কেন? ভাবলাম এই সময় রাদীপ হয়তো তোকে ফোন দিয়ে উইশ করছে, তাই আমরা আগে আসিনি। ও, পাশ থেকে রাহা বলে। আপু তোমার ফোন কোথায়? ভাইয়া উইশ করেনি, এখন কল দাও ভাইয়াকে। মিষ্টি আফসোস নিয়ে বলে। আমার আর ফোন রাদীপ ভেঙে ফেলেছে। রাহা বলে। ভেঙে ফেলেছে? ও, এই জন্যই তো কয়েকদিন ধরে তোমার হাতে ফোন দেখিনি। আমি ভাবতাম হয়তো তোমার দরকার হয় না, তাই ফোন হাতে রাখো না। রাজ উঠে দাঁড়িয়ে বলে। তার মানে রাদীপ তোকে উইশ করেনি? মিষ্টি নিশ্চুপ হয়ে থাকে। রাজা রাহা ধরেই নেয় যে রাদীপ উইশ করেনি, কিন্তু ওদের মন আরেক কথা বলছিল। রাদীপ মিষ্টিকে আগে উইশ করবে না এটা হতেই পারে না, কিন্তু প্রমাণ বলছে উইশ করেনি। রাজ মিষ্টিকে বলে। এই মিষ্টি, এখানে আয়, কেক কাটবি, রাত অনেক হয়েছে। মিষ্টি এগিয়ে গিয়ে সোফায় বসে, দুজনে দুই পাশে বসে। রাহা মিষ্টিকে বলে। থাক আপু, মন খারাপ করো না। ভাইয়া আসলে ভাইয়াকে একটা রুমে বেঁধে রাখবো, তোমাকে উইশ না করার মজা বোঝাবো। আগে জানলে আমরাই ঠিক 12টায় উইশ করতাম। কেন যে ভাইয়ার অপেক্ষা করতে গেলাম, মাঝখান থেকে তোমাকে পরেই উইশ করতে হলো। রাদীপ ওয়াশরুম থেকে বের হতে হতে বাঁকা হেসে বলে। তাহলে ভাইয়া তোদের থেকে ফাস্ট। রাদীপকে দেখে রাজ আর রাহা ভূত দেখার মতো চমকে ওঠে। দুজনে উঠে দাঁড়ায়, মিষ্টি বসে হাসছে। রাদীপ টাওয়াল রেখে ওদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে। সারপ্রাইজ কেমন লাগলো তোদের কাছে? রাহা ভাইয়ের কাছে এসে খুশি হয়ে বলে। ভাইয়া খুব ভালো, ভাবতেই পারিনি এমন কিছু করবে। রাদীপ রাহার কাঁধে হাত রেখে বলে। তো আগে উইশ করেছে, এখন কি আমাকে রুমে বেঁধে রাখবে? রাহা দাঁত এলিয়ে হেসে বলে। না ভাইয়া, তুমি যদি সত্যি না আসতে তাহলে বেঁধে রাখতাম। রাদীপ বোনের কাছে এগিয়ে ফিসফিস করে বলে। দাঁড়াও, আজ রাজকে বলছি তোকে বেঁধে রাখতে। কেন? যাতে তুই তেরে বিরে করে এখান থেকে সেখানে যেতে না পারিস। ভাইয়া। রাদীপ ঠোঁট কামড়ে হেসে বলে। চল, কেক কাটতে হবে, সময় নেই। কেক কাটার মুহূর্ত শেষ হলো। রাজা রাহা উঠে দাঁড়িয়ে একটা গিফট বক্স এগিয়ে দিতে দিতে বলে। আমরা উইশ করাতে পেছন পড়ে গিয়েছিলাম, আর মনে হয় না গিফটেও পেছনে পড়ে যাব। আমরা ফার্স্ট। রাদীপ বিছানায় গিয়ে আয়েশি ভঙ্গিতে বসে বলে। না, এবারে তোরা পারিস না, গিফট আমি আগে দিয়েছি। মিষ্টি ভ্যাবাচেকা খেয়ে যায়। কই গিফট দিয়েছে? গিফট দিলে তো বলতো, তাহলে বললো না কেন? আর ওদের সামনে মিথ্যে বলছে। মিষ্টির সাথে সাথে রাদীপের কাছে এসে বলে। কোথায় গিফট দিয়েছো? আমি তো দেখলাম না। মিথ্যে বলছো কেন? রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে হেসে বলে। তোর হাত দেখ। মিষ্টি নিজের দুই হাত সামনে এনে ধরে, একটা ডায়মন্ডের রিং হাতে পরানো। মিষ্টি যখন ঘুমিয়েছিল ঠিক তখনই রাদীপ ওকে পরিয়ে দিয়েছিল। রাজ এগিয়ে এসে নিজেদের গিফট বক্স খুলে মিষ্টির রিং পরানো হাতে নিজেদের গিফট স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে মিষ্টির হাত রাদীপের দিকে দেখিয়ে বলে। তুই লাস্ট হয়েছিস, আমরা ফার্স্ট, আর আমাদের কথাই লাস্ট। আমরা পেছনে পড়বো না, মিথ্যে বলে হলেও আগে থাকবো। সবাই খিলখিলিয়ে হাসতে থাকে। এরপরে কিছু কথা বলে রাজ আর রাহা চলে যায়। মিষ্টি গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাদীপ বিছানায় শুয়ে পড়তে পড়তে বলে। মিষ্টি, তোকে কিন্তু আরেকটা গিফট দিয়েছি, দেখেছিস? মিষ্টি নাক মুখ কুচকে বলে ওঠে। না, কোথায়? হাতে তো নেই। রাদীপ মিষ্টির কথায় হেসে বলে। চাদর খুলে আয়নার সামনে যা, দেখতে পাবি। মিষ্টি তাই করে। গায়ের চাদর খুলে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। চোখে পড়ে গলার স্বর্ণের চেনটা, সাথে রাদীফে দেয়া কামড়ের দাগটাও চোখে পড়ে। রাদীফ আয়নায় মিষ্টির দিকে তাকিয়েছিল। রাদীফের চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে নেয় মিষ্টি। এরপরে ধীর পায়ে রুমের লাইট নিভিয়ে রাদীফের পাশে এসে শুয়ে পড়ে। রাদীফ মিষ্টিকে এক ঝটকায় নিজের বুকের উপর এনে গম্ভীর গলায় বলে। তোর জন্য তো কষ্ট করে এত দূর থেকে এসে উইশ করলাম, সারপ্রাইজ দিলাম, আর তুই আমাকে কিছু না দিয়ে শুয়ে পড়েছিস। সকালবেলা যারা আসে তুহিনের রুমে। তুহিন বসেছিল রুমে। যারা আসতে বলে সকালবেলা যারা আসে তুহিনের রুমে, তুহিন বসেছিল রুমে। যারা আসাতে সে বলে। আই, তোর কথাই মনে মনে ভাবছিলাম, এখানে বস, কিছু কথা আছে। যারা তুহিনের পাশে বসে বলে। আমার তোমার সাথে কথা আছে। বল। ভাইয়া,
বড় আব্বু যেভাবে বলল, মনে হলো আমাদের বিয়ে করা ছাড়া আর কোনো পথ নেই। আমাদের অমত করার কেউ আমল নেবে না, বিয়ে করতেই হবে। ঠিক বলেছি। এখন কি করবে তাহলে? বাবা মাও আসছে, আর আমরাও বিদেশে যাওয়ার শখ নেই, বাড়িতে থাকবো। আর বাড়িতে থাকতে হলে বিয়েটা করতেই হবে। তাহলে এখন কি করব? আমার আমরা কিছু ভেবেছো? তুহিন ভাবুক গলায় বলে, শোন, তোর একটা কাজ করতে হবে, বিয়েটা আমরা করব। কিন্তু ভাইয়া। তুহিন যারাকে থামিয়ে দিয়ে বলে, আগে পুরোটা শোন, বিয়েটা আমরা করব, এরপরে আমরা আমাদের একটা ফ্ল্যাটে উঠে যাব। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। এর সাথে তোকে এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। তুই পড়ালেখা কন্টিনিউ করবি আর আমি অফিস। এভাবে চলতে কিছুদিন পরে জানিয়ে দেবো সবটা। দেখবি তখন ওরা কিচ্ছু বলবে না, আর শেষে ডিভোর্স হয়ে যাবে। যারা তুহিনের কথা শুনে সেও কথাগুলো ভাবলো। তুহিন খারাপ কোনো কথা বলেনি। ভাবতে ভাবতে যারা খুশি হয়ে বলে, ভাইয়া তাহলে তাই হবে। তুহিন গম্ভীর গলায় বলে, এটা তো পরের প্ল্যান। এখন কি করবি তা ভেবেছিস? এখন আমাদের সবার সামনে, বিশেষ করে বাবার সামনে নাটক করতে হবে। তোর আর আমার মাঝে হবু বর বউ ভাই বানতে হবে। যারা কি যেন ভাবতে থাকে। এর মাঝে তুহিনের মাথায় মিষ্টির কথা আসে। বিয়ের আগেও হবু বর বউ হয়েছিল, কিন্তু রাদিফ তাকে মিষ্টিকে পেতে দিল না। যারা তুহিনের মুখের সামনে তুড়ি মেরে বলে, কি ভাবছো? কেমন করে নাটক করব বলে দাও। তুহিন বলে, তোর সাথে বর বউ হিসেবে নাটক আসবে কি করে, এটাই তো মাথায় আসছে না। তবুও শোন, আমাকে দেখে মনে কর ওই যে একটু লজ্জা লজ্জা পাবি। শোন, আবার বেশি লজ্জা পাস না, আর সবার সামনে আমাকে একটু আলাদা কেয়ার করবি, আমিও করব। যারা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। এরপরে বলে, ঠিক আছে, চিন্তা করো না, নাটক পারফেক্ট হবে। তুহিন যারা দিকে তাকিয়ে কড়া গলায় বলে, শোন, বেশি ওভার অ্যাক্টিং করিস না, নাহলে ওইখানেই মার খাবি। সকালবেলা মিষ্টি নিজের রুমেই বসেছিল। রাদিফ ওঠেনি, উবু হয়ে শুয়ে আছে। তার পাশে বসে ভেজা চুলগুলো মেলে দিয়ে বসে আছে মিষ্টি। রাতের কথাগুলো মনে হতেই লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে মিষ্টি। এর একটু পরেই আনোয়ারা বেগম এসে রুমে নক করে। দাদু ভাই, তুমি নাকি বাড়ি ফিরে আইছো? মিষ্টি বিছানা থেকে নেমে আঁচল টেনে বড় করে ঘোমটা দিয়ে দরজা খুলে দেয়। দাদিজান ভেতরে এসো, দরজা খোলাই আছে। আনোয়ারা বেগম রুমে ঢুকে বিছানায় বসেন। এরপরে রাদিফকে দেখে মিষ্টিকে বলেন, এত রাইত কইরা বাড়ি ফিরায় ঠিক মতো ঘুমাইতেও পারে নেই, তাই এখন ঘুমাইয়া আছে নাকি? দাদিজান ঠিক বলেছো। রাদিফ নড়চড়ে উঠে তাকায়, দেখে আনোয়ারা বেগম তার পাশে বসে আছে আর মিষ্টির সাথে কথা বলছে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টিও রাদিফের দিকে তাকায়। আনোয়ারা বেগম হুট করেই মিষ্টির হাত ধরে নিজের পাশে বসান। এরপরে মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে শোধানো গলায় বলেন, দাদু ভাই, তোমাগো বিয়া হইছে শুইনা অনেক খুশি হইছি, কর মতো না। এখন দিন যাইতে যাইতে বাচ্চা কাচ্চা কিছু নিয়া নাও। তোমাগো বাচ্চা নেওয়ার বয়স তো হইছেই, সময় থাকতে থাকতে বাচ্চাটা নিয়া নাও। মিষ্টি ভয়তো চোখে রাদিফের দিকে তাকায়। রাদিফ মিষ্টির তাকানোর অপেক্ষাই ছিল। রাদিফের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। আনোয়ারা বেগম মিষ্টির মাথায় হাত রেখে আবারও বলেন, কি হইল মাইয়া, কথা কও না কেন? শরম পাইতাছ? প্রথম প্রথম পাইবা, এখন চলো আমারে ধইরা সিঁড়ি গুলান পার কইরা দিবা, আর রাতে পড়লে আমার কাছে যাইতে কইও। মিষ্টির সাথে সাথে উঠে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে বলে, বলবো। এখন চলো তোমাকে নিচে দিয়ে আসি। মিষ্টি আনোয়ারা বেগমকে নিয়ে চলে যায়। রাদিফ উঠে ওয়াশরুমে চলে যায়। মেজাজ খারাপ হয়ে গেছে বাচ্চার কথা শুনে। ওয়াশরুমে ঢুকে ইচ্ছে করছে সব ভেঙে চুরে ফেলতে। হাতের কাছে যা পেয়েছে সব ফেলে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে বেসিনের আয়নার সামনে বিড়বিড় করে বলে, এদের বাচ্চার জন্য এত তোলপাড় কেন? আমার ইচ্ছে হলে তবেই তো। মিষ্টিকে বলে দিয়েছি তো, আরও সময় দেব। ওদের কথা শুনে মিষ্টির মতো পাল্টানোর আগে মিষ্টিকে বোঝাতে হবে। রাদিফ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মিষ্টি এখনও রুমে আসেনি দেখে রাদিফের মেজাজ আরও খারাপ হয়ে যায়। রুমের সামনে গিয়ে মিষ্টিকে হাই তুলে ডাকে। মিষ্টি রাদিফের ডাক শুনে মিনিট 2-এর মধ্যেই রুমে চলে আসে। রাদিফ বিছানায় বসে সিগারেট টানছে। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপরে ধীর পায়ে রাদিফের সামনে এসে দাঁড়ায়। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, নিচে নিশ্চয়ই বাচ্চা নিয়ে কথা হচ্ছিল। মিষ্টি আফসোস করতে করতে বলে, হচ্ছিল। তুই কি বলেছিস? কিছুই বলিনি। রাদিফ তপ্ত শ্বাস ফেলে আরেকটা সিগারেট ধরালো। মিষ্টি রাদিফের পাশে বসে নিচু গলায় বলে, তোমাকে একটা কথা বলবো। রাদিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি কথা বলবি বল।
মিষ্টি যা বলতে চেয়েছিল সেটা বলল না, কথাটা লুকিয়ে নিয়ে অন্য কথা বলে ওঠে। আসলে কি বলতো, সবাই না ওইখানে মজা করে বাচ্চার সাথে কথা বলছিল। আর দাদি জানো তো সিরিয়াস হয়ে বলেনি। তুমি রেগে যেও না, ওনারা বলতেই পারে, তাই সেটাকে সিরিয়াস নিয়ে রাগ করো না। রাদীপ মিষ্টির চোখের দিকে তাকালো, মনে হচ্ছে মিষ্টি কিছু লুকাচ্ছে। মিষ্টি রাদীপের চোখে চোখ রাখতে পারল না, চোখ নামিয়ে বলে ওঠে। নিচে চলো, খাবার খাবে। খাবো না এখন, কেন? খিদে নেই। তোমার খিদে নেই, তবে আমার খিদে পেয়েছে। চলো, আমি তোমাকে ছাড়া খাই না, জানো না? যা আসছি। না, আমার সাথেই যাবে। বস, 5 মিনিটে আসছি। রাদীপ ওয়াশরুমে চলে যেতেই মিষ্টি মনে মনে বলে ওঠে। তুমি বাচ্চা কেন চাও না এটাই বুঝি না। বলেছো তো সময় নিবে, আমিও তাই করব। কিন্তু এইভাবে বাচ্চার কথা শুনে হুটহাট রেগে যাওয়া ভালো লাগে না আমার, বড্ড কষ্ট লাগে। শিকদার বাড়িতে সোহেল শিকদার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন অফিসে যাবেন বলে। তার গাড়ি নষ্ট হয়েছে বলে আজ তুহিনের সাথেই যাবেন। তুহিন এখনো রেডি হয়ে নিচে আসেনি। এদিকে তুহিন নিজের রুমে রেডি হচ্ছে আর জারাকে বলছে কখন কোথায় কি কি বলতে হবে। তুহিন রেডি হওয়ার শেষে জারাকে বলে, যারা যা যা বললাম মনে রাখিস, আর এখন আমার সাথে নিচে যাবি। এরপরে বাবার সামনে কি বলতে হবে সেটা তো জানিসই। চলো যাই। আর শোন, অফিসে থাকার সময় তোকে যখন মেসেজ দিব তখনই কল দিবি। তখন কি বলতে হবে মনে আছে তো? হুম, মনে আছে। আর শেষ কথা, অ্যাক্টিং বেশি বেশি করিস না কিন্তু। যারা তুহিনের পিঠে কিল মেরে বলে ওঠে। বেশি বেশি মানে? বলছি তো যা যা বলেছি তাই তাই বলবো। তুহিন নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তুহিন ড্রয়িং রুমে পা রাখতেই যারা তাড়াহুড়ো করে নিচে আসে। তুহিন সোহেল শিকদারের সামনে গিয়ে বলে। বাবা চলো তাহলে। যারা তুহিনের পিছনে এসে দাঁড়িয়ে বলে। শোনো না। তুহিন পেছন ফিরে বলে। ও, তুই কিছু বলবি? যারা মুচকি হেসে বলে। বলবো। আসলে আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসো, তোমার সাথে শপিংয়ে বেরোবো। এই কয়েকদিনের মধ্যে তো সব গোছানো দরকার আমার আর তোমার, তাই আর কি বলছিলাম আজকে যেতে। তুহিন সম্মতি জানিয়ে বলে। ঠিক আছে, রেডি হয়ে থাকিস, আমি এসে নিয়ে যাব। যারা মাথা নাড়িয়ে বলে ওঠে। ঠিক আছে, সাবধানে যেন। তুই রুমে যা। দুজনের কথা শুনে সোহেল শিকদার তব্ধা খেয়ে গেলেন। তার মাথা কেমন যেন ঘুরছে। আজকে কালকে পর্যন্ত তারা বিয়ের জন্য না করে গিয়েছে, আর সকালে দুজনের মাঝে এত চেঞ্জ। সত্যিই ভাবাচ্ছে তাকে। তিনি কি স্বপ্ন দেখছেন নাকি? তার ভাবনার মাঝেই তুহিন তারই হাত ধরে হালকা ঝাঁকুনি দিয়ে বলে। বাবা কি হলো? কোথায় হারালে? লেট হয়ে যাচ্ছে, চলো। সোহেল শিকদার থতমত গলায় বলেন। হ্যাঁ চলো। তুহিন আর সোহেল শিকদার বাড়ির সদর দরজা পেরিয়ে গেলেই যারা তুহিনকে মেসেজ লিখে দেয়। কেমন হয়েছে ফার্স্ট অ্যাক্টিং? এর সাথে সাথেই তুহিন মেসেজে রিপ্লাই দেয়। ফাটাফাটি করেছিস, এভাবে চালিয়ে যা। তুহিন ফোন রেখে গাড়িতে উঠে চলে যায় অফিসের উদ্দেশ্যে। দুপুরবেলা লাঞ্চ টাইমে তুহিন নিজেরই কেবিনে বসেছিল। লাঞ্চ টাইম শেষ হলে একটা মিটিং আছে, সেটারই প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তে একজন স্টাফ এসে তুহিনের কেবিনে নক করে। তুহিন ভেতরে ঢোকার পারমিশন দেয়। স্টাফ বলে। বলো আসছি। স্টাফ চলে যায়। তুহিন ইম্পর্টেন্ট ফাইল দুটো হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপরে ডেস্ক থেকে ফোন হাতে নিয়ে যারাকে মেসেজ দেয়। যারা গুনে গুনে 5 মিনিট পরে ফোন দিবি, যা যা শিখিয়ে দিয়েছি তাই তাই বলবি। যারা তুহিনের মেসেজের অপেক্ষায় ছিল সে সাথে সাথেই লেখে। ঠিক আছে। তুহিন তার বাবার কেবিনে আসে। সোহেল শিকদার ফোন দেখছিলেন। তুহিন তার মুখোমুখি চেয়ারে বসে বলে। লাঞ্চ করেছো? সোহেল শিকদার জবাবে বলেন। করেছি, তুমি করেছো? না, ইচ্ছে করছে না, মিটিং শেষ হলে খাবো। তুহিন ফোনটা ডেস্কে রাখলো, যাতে যারা কল দিলে ওর নামটা তার বাবা দেখতে পারে। মিনিট 2 পরেই ফোনটা বেজে ওঠে। সোহেল শিকদার ফোনের দিকে তাকিয়ে দেখতে পান জারার নাম। তুহিন ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কাঁধে নেয়। ওপাশ থেকে যারা বলে। কি করছো এখন? লাঞ্চ টাইম চলছে এখন, বাবার সাথে বসে কথা বলছি। তুই কি করছিস? কিছুই করছি না। খেয়েছো? না, তুই? খেয়েছি। আর তুমি খাওনি কেন? যদি অসুস্থ হয়ে পড়ো তখন? তুহিন আর জারার কথাগুলো সোহেল শিকদার পাশ থেকেই শুনতে পেয়েছেন, কিন্তু তিনি যে শুনতে পেয়েছেন সেটা তিনি প্রকাশ করলেন না। গলা খাকারি দিয়ে ফোন দেখতে লাগলেন। তুহিন ফোন কানে রেখে থেকে সরিয়ে সোহেল শিকদারের দিকে তাকিয়ে বলে ওঠে। বাবা, তুমি ফাইলগুলো একটু দেখে নাও, আমি একটু কথা বলে আসছি। সোহেল শিকদার গম্ভীর গলায় বলেন। হ্যাঁ যাও, দেখে নিচ্ছি আমি।
তুহিন কেবিনের বাইরে চলে যায়। সোহেল শিকদার ভাবুক হয়ে গেলেন। তিনি কি সত্যিই স্বপ্ন দেখছেন নাকি? দুজনের মাঝে এত পরিবর্তন অসম্ভব। তার বিশ্বাস হচ্ছে না, কিন্তু সামনে যা দেখছেন তা অবিশ্বাস করার মতও না। তুহিন কেবিন থেকে বেরিয়ে জারাকে বলে, জাস্ট ফাটাফাটি হচ্ছে, এরপরে আস্তে আস্তে কাপলদের মতো মিষ্টি মিষ্টি কথা বলবি, বুঝেছিস? আর শোনো, ভাইয়া আবার কখন কল দেবা? বাড়িতে ফেরার পথে এই বিকেল বিকেল তুই চিন্তা করিস না, আমি তোকে মেসেজ দিয়ে আগেই জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি এখন। তুহিন কল কেটে দিয়ে কেবিনে ঢোকে। সোহেল শিকদার কিছুক্ষণ চুপচাপ থেকে বলে ওঠেন, তুহিন, তোমাকে একটা কথা বলবো। বলো। তোমরা কি বিয়ে নিয়ে সিরিয়াস হয়েছো? কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না মানে, তোমরা তো না করছিলে, আর এই অল্প সময়ে মধ্যে দুজন এতটা সিরিয়াস। তবে সিরিয়াস হও আর না হও, বিয়ের কিন্তু হবেই। তুহিন হেসে উঠে বলে, এই তোমাকে সোলাম, শুয়ে দিলাম, আমি যারাকেই বিয়ে করব, আর আমরা এখন যেমনটা সিরিয়াস ঠিক তেমনই থাকবো। বিকেলবেলা রাদিফ বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিষ্টি ঘুমিয়ে আছে। রাদিফের মোটেও ভালো লাগছে না একা একা। ইচ্ছে করছে মিষ্টিকে খোঁচা মেরে জাগিয়ে দিতে, কিন্তু বেচারির ঘুমন্ত মুখটা দেখে খোঁচা মারতে মনও যাচ্ছে না। রাদিফ রেডি হয়ে মিষ্টির পাশে দাঁড়িয়ে রইল। কি করবে ভেবে পাচ্ছে না। হুট করে রাদিফের মাথায় এক শয়তানি বুদ্ধি চাপলো। সাথে সাথেই মিষ্টিকে আস্তে করে ডেকে ওঠে। মিষ্টি, হ্যাঁ মিষ্টি, শোন না। মিষ্টি চোখ পিটপিট করে তাকালো। এই দেখে রাদিফ বলে, শোন না, একটু ওঠ। মিষ্টি কোনো রকম ঘুম কাটিয়ে উঠে বসে। এরপরে মিহি গলায় বলে, কি হয়েছে, ডাকছো কেন? তোকে আমার সাথে যেতে হবে। কোথায় যাব? বাইরে। কেন? এই পাগল থেকে কিচ্ছু বোঝে না। তোর বার্থডে আজ, চল আজকে তোকে কোথাও ঘুরতে নিয়ে যাই। মিষ্টি আবারও কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়তে পড়তে বলে, আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। রাদিফ মিষ্টিকে টেনে বসিয়ে বলে, আরে তুই চুপচাপ গাড়িতে বসে থাকবি, তোকে হাঁটতেও বলবো না, চল না। কিন্তু আমার যেতেই ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না, আমি ইচ্ছে করিয়ে দেবো, চল। মিষ্টি রাদিফের জোড়াজুড়িতে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে যায়। এরপরে রেডি হয়ে রাদিফের সাথে চলে গেল। তুহিন ড্রাইভ করছে, উদ্দেশ্য বাড়ির দিকে। ব্যাক সিটে সোহেল শিকদার বসে আছেন। সেই সময় তুহিনের ফোনে জারার কল এলো। তুহিন ধরল না। এরপরে আবারও ফোন বেজে ওঠে। তুহিন বিরক্তি প্রকাশ করে ফোনটা হাতে নিয়ে নাম্বার দিকে আবার ডিস্কে রেখে দেয়। পেছন থেকে সোহেল শিকদার বলে ওঠেন, তুহিন, ফোন বাজছে, ধরছো না কেন? ইম্পর্ট্যান্ট না, আর খুব টায়ার্ড লাগছে, কথা বলার মুডে নেই। তবুও কলটা ধরো। ইম্পর্টেন্ট বলছো না যখন, আবার ইম্পর্টেন্ট হতে পারে। বাবা ইম্পর্ট্যান্ট না। কে কল দিয়েছে? যারা। ধরে কথা বলো। তুহিন ফোন নিয়ে কলটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে যারা বলে, কখন থেকে কল দিয়ে যাচ্ছি? কি এমন কাজ করছিলে যে আমার কল ধরছিলে না? আসলে ড্রাইভ করছিলাম। ও, বাড়ি ফিরেছো? তুই কি করছিস? বসে আছি। তোমার আসতে কতক্ষণ লাগবে? রাস্তায় জ্যাম আছে, আধ ঘন্টা লাগবে। এই শুনে যারা খানিকটা মন খারাপ নিয়ে বলে, তোমার ফিরতে এত লেট হবে? তাহলে কি আজকে শপিংয়ে নিয়ে যাব না? এই পাশ থেকে তুহিন বলে, এতে মন খারাপ করছিস নাকি? আমি বাসায় গিয়ে তো তোকে শপিংয়ে নিয়ে যাব, তুই রেডি হয়ে থাক। সোহেল শিকদার দুজনের কথা শুনতে না পেলেও এবার ছেলের কথা শুনতে পাচ্ছেন। ছেলের শেষের কথাটা শুনে তিনি হতভম্ব। মাত্র বলল শরীর টায়ার লাগছে, আবার এখনই যারাকে বলছে বাসায় গিয়ে শপিং করতে নিয়ে যাব। এটা কি তারই ছেলে, নাকি একদিনে কেউ পাল্টে দিয়েছে? রাত 10টার দিকে রাদিফ আর মিষ্টি বাড়ি ফিরে আসে। দুজনে বাইরে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, তাই রুমে ফিরে সোজা শুয়ে পড়ল। মাঝরাতে মিষ্টির হুট করেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই টের পায় পেটে চিনচিনে ব্যথা হচ্ছে। এটাই মূলত ঘুম ভেঙে যাওয়ার কারণ। মিষ্টি রাদিফকে ছাড়িয়ে উঠে বসে। এরপরে কমফোর্টার সরিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে যা দেখতে পায় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তৎক্ষণাৎ বিড়বিড় করে বলে ওঠে, এখনই হতে হলো? কয়েকটা দিন পরে হলে কি হতে হতো? তো মিষ্টির পেটে ব্যথা বেড়েই চলেছে। এরপরে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে পা রাখতেই মনে হলো ব্যথা আরও বেড়ে গিয়েছে। মিষ্টি রুমের দরজা খুলে চলে গেল নিজের রুমে। রাদিফও জেগে গিয়েছে, তবুও ঘুমের ভান করে শুয়ে রইল। মিষ্টি মিনিট দুয়েক পরে নিজের রুম থেকে ফিরে এলো রাদিফের রুমে। দরজা লাগিয়ে দিয়ে কাবার থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকলো আবারও। রাদিফ মিষ্টির কাণ্ড দেখে যা বোঝার বুঝে গেল। মিষ্টি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল রাদিফের পাশে। প্রথমে রাদিফকে জড়িয়ে ধরল, কিন্তু বেশিক্ষণ জড়িয়ে ধরে রাখতে পারল না।
প্রচণ্ড পেট ব্যথায় কাচুমাচু হয়ে অন্যদিকে হয়ে শুয়ে পড়ল। রাতে মিষ্টির কাণ্ডে মুচকি হেসে উঠে বসলো। এরপরে বিছানা থেকে নেমে রুমের দরজা খুলে বাইরে চলে গেল। এর কিছুক্ষণ পরেই রাদীপ ফিরে এলো। দরজা লাগিয়ে দিয়ে মিষ্টির পাশে এসে শুয়ে পড়ল। এরপরে মিষ্টিকে টেনে নিজের কাছে এনে হট ওয়াটার ব্যাগটা মিষ্টির তলপেটে রাখলো। মিষ্টি রাদীফের কাছে অবাক হলো বইকি। রাদীপ মিষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে রইল। মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগলো। মিষ্টি কোমল কণ্ঠে বলে উঠল, তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থেকো। রাদীপ মুচকি হেসে বলে, থাকবো। এভাবে কেটে গেল 3 মাস। চৌধুরী বাড়ির সবাই এখন বেশ হাসি খুশি। আগের মতো কোনো ঝামেলা নেই। রাহার প্রেগনেন্সির সময় এখন 7 মাস। রাজ নিজেদের কোম্পানিতে কাজ করছে। এর মাঝে রাদীপ জাপানে ফিরে গিয়েছিল কয়েকবার কিছু দরকার কাজে। এরপরে আবার ফিরেও এসেছে। রাদীপ, রাজ, মিষ্টি, রাহা এই 4 জনে মিলে আবার আনোয়ারা বেগমকে বাড়িতে রাখতে সক্ষম হয়েছে। আজ রাত 10টার দিকে মিষ্টি কাঁদতে কাঁদতে রুমানা চৌধুরীর রুমে নক করে। প্রতিদিনের মতো আজও রাদীপ গিয়েছে বাইরে, কিন্তু আজকে এখনো ফেরেনি। এদিকে রুবেল চৌধুরী দরজা খুলে মিষ্টিকে দেখে চিন্তিত কণ্ঠে বলেন, কি হয়েছে মিষ্টি? মিষ্টি ছোট করে উত্তর দেয়, কিছু না ছোট আব্বু। এই বলে মিষ্টি রুমে ঢুকে রোমানা চৌধুরীর বিছানায় বসেছিলেন। মিষ্টি রোমানা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ছোট আম্মু, তোমার সাথে কিছু কথা আছে। রোমানা চৌধুরী বলেন, কি কথা? আর তোকে এমন লাগছে কেন মা? এখানে বস। মিষ্টি রোমানা চৌধুরীর পাশে বসে আফসোস করতে করতে রুবেল চৌধুরীর দিকে তাকালেন। রুবেল চৌধুরী মিষ্টির চাহনি বুঝতে পেরে বলেন, তোমরা দুজনে কথা বলো, আমি নিচে থেকে আসছি। রুবেল চৌধুরী রুমের দরজা চাপিয়ে চলে গেলেন। এরপরে রোমানা চৌধুরী মিষ্টির কাঁধে হাত রেখে বলে ওঠেন, তোর ছোট আব্বু চলে গিয়েছে, কি হয়েছে আমাকে বল। মিষ্টি তৎক্ষণাৎ রোমানা চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। রোমানা চৌধুরী মিষ্টির কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি অস্থির হয়ে উঠলেন। তিনি ভাবলেন, এই মেয়ে তো এত সহজে কাঁদে না, কি এমন হয়েছে যার জন্য কাঁদছে? রাদীপ কি কিছু বলেছে? কিন্তু ও তো মনে হয় বাড়িতেই ফিরেনি, ফিরলে তো টের পেতাম। রোমানা চৌধুরীর কথাগুলো ভেবে সাথে সাথে মিষ্টিকে সোজা করে চোখ মুখ মুছে দিয়ে নরম গলায় বলেন, মিষ্টি, কি রে, কি হয়েছে বল আমায়। শরীর খারাপ নাকি রাদীপ কিছু বলেছে? মিষ্টি নাক টেনে বলে, না, রাদীপ কিছু বলেনি। তাহলে কাঁদছিস কেন? মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, ছোট আম্মু, অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমার। রোমানা চৌধুরী কপালে ভাঁজ এনে বলেন, ভুল? কি ভুল হয়ে গিয়েছে? আর একটু কাঁদতে দেখলে মার খাবি। আমি তোর মা তো, আমাকে বল কি হয়েছে। আমার বড্ড চিন্তা হচ্ছে রে। মিষ্টি চোখ মুছে বলতে নিয়ে আবারও কেঁদে ওঠে। রোমানা চৌধুরী মিষ্টির কান্না দেখে বুঝতে পারেন মেয়েটা সত্যি কিছু হয়েছে। রোমানা চৌধুরী বলেন, রাদীফের সাথে কিছু হয়েছে? মিষ্টি কেঁদে কেঁদে বলে, ছোট আম্মু, তোমার ছেলে আমাকে বলেছিল সে এক্ষুনি বাচ্চা কাচ্চা নেবে না। আমি ওর কথা মতোই চলেছি, কিন্তু এর মাঝে কি করে কি হয়ে গেল আমি না বুঝতে পারছি না কিছুই। এই বলেই মিষ্টি একটা প্রেগনেন্সি কিট বের করে। কোমরে গুজে রেখেছিল প্রেগনেন্সি কিটটা। রোমানা চৌধুরীকে দেখায়। রোমানা চৌধুরী কিটটা ভালো করে দেখে পরক্ষণেই খুশি হয়ে ওঠেন। এদিকে মিষ্টি কেঁদেই যাচ্ছে। রোমানা চৌধুরী মিষ্টিকে কিছু বলার আগেই মিষ্টি বলে ওঠে, ছোট আম্মু, এখন কি করবো আমি? বিশেষ করে আমি ইচ্ছে করে কিছু করিনি। রাদীপ শুরু থেকে যা যা বলেছে আমি তাই করেছি। ওর কথা মতো আমি ওর সাথে ডক্টরের কাছেও গিয়েছিলাম। এরপর ডক্টরের কথা মতোই চলছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল ছোট আম্মু, আমি বুঝতে পারিনি। রোমানা চৌধুরী মিষ্টির কথা শুনে অবাক হয়ে গেলেন। দুজনে ডক্টরের পরামর্শ নিয়েছে তা ঠিক আছে, কিন্তু রাদীপ মিষ্টিকে এত কড়াভাবে রেখেছে যা শুনে তার সত্যি খারাপ লাগছে। রোমানা চৌধুরী হাত বাড়িয়ে পানির গ্লাস এনে মিষ্টিকে দিলেন। মিষ্টি গ্লাসটা হাতে নিয়ে পুরো পানি টুকুই খেয়ে ফেলে গ্লাসটা দিয়ে দিল। অতঃপর রোমানা চৌধুরী খালি গ্লাসটা রেখে মিষ্টির দিকে তাকিয়ে হেসে বলেন, যা হয়েছে হয়েইছে, এখন রাদীফকে জানিয়ে দিবি, দেখবি ও বুঝতে পারবে। না ছোট আম্মু, ও আরো রেগে যাবে। তুমি তো ওর রাগ দেখোনি, ও আমায় একেবারে মেরেই ফেলবে। রোমানা চৌধুরী মিষ্টির মাথায় হাত দিয়ে বলেন, কিচ্ছু বলবে না। আর ও যেমন রেগে যায় আর তার থেকে বেশি তো তোকেই ভালোবাসে। কিন্তু ও তো বাচ্চা চায়নি, তবু আল্লাহ দিয়েছে। এখন ওকে জানানোর মতো সাহস পাচ্ছি না আমি। পাগলি কোথাকার। আমি রাদীফকে বলবো, ও ফেরেনি এখনো। না। দাঁড়া, আমি কল দিচ্ছি ওকে। রোমানা চৌধুরী হাত বাড়িয়ে ফোন এনে রাদীফকে কল দিলেন। রাদীফ কল রিসিভ করতে বেশি সময় নিল না। হ্যালো রাদীফ, কই তুই? রাস্তায় আছি। কতক্ষণ লাগবে আসতে? 15 মিনিট।
ঠিক আছে আয়। রুমানা চৌধুরী ফোন রেখে মিষ্টিকে বলেন, রাদিফ আসছে, 15 মিনিটের মতো লাগবে নাকি? মিষ্টি রুমানা চৌধুরীকে ঘেঁষে বসে বলে, ছোট আম্মু, আমি কিন্তু ওর সামনে যাব না। আমি তোমার কাছেই থাকবো আজকে। তুমি ছোট আব্বুকে অন্য একটা রুমে, না হয় আমার রুমে গিয়ে থাকতে বলো। ঠিক আছে, আগে রাদিফ আসুক, দেখি কি বলে। রুমানা চৌধুরী মনে মনে বলেন, আমি তো রাদিফকে কিছু বলবো না, তোকে দিয়েই বলাবো। আমার মনে হচ্ছে রাদিফ অতটাও রিয়্যাক্ট করবে না, শুধু শুধু ভয় পাচ্ছিস তুই। রাদীপ বাড়িতে ফিরল। গাড়ি পার্ক করে এসে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। এরপরে দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে এলো। সেখানে সোফায় বসেছিলেন রুবেল চৌধুরী। রাদীপ তার বাবাকে বসে থাকতে দেখে বলেন, বাবা জেগেছে এখনো? ঘুমাওনি? ঘুমাবো। ও। রাদীপ উপরে চলে যায়। নিজের রুমে ঢুকে মিষ্টিকে দেখতে পায় না। কেলানির দরজাও ভিতরে থেকে বন্ধ, সাথে ওয়াশরুম। তাহলে মিষ্টি গেল কোথায়? গল্প করতে গিয়েছে নাকি? রাদীপ কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে মিষ্টি আসেনি। তখন নিজেই রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যেই রুমানা চৌধুরী রাদীফের রুমে ঢুকে। রাদীপ তার মাকে দেখে বলে ওঠে, মা, মিষ্টি কোথায়? আমার রুমে শুয়ে আছে। তোমার রুমে? কিন্তু কেন? ওসব ছাড়, যা বলতে এসেছি শোন। কি বলো? রুমানা চৌধুরী ছেলের কাছে এসে দাঁড়ালেন। এরপর ছেলের কাঁধে হাতে রেখে শোধানো গলায় বললেন, দেখ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এতে আমাদের করার কিছুই থাকে না। যা হয়েছে হয়েছে, মিষ্টিকে বকিস না, ও তো এর জন্য দায়ী না। রাদীপ বুঝতে পারে না তার মা ঠিক কী বলছে, তাই সোজা গলায় বলেন। মিষ্টিকে আমার রুমে পাঠিয়ে দাও। রুমানা চৌধুরী বলেন, আমি বললে আসবে না, তুই গিয়ে নিয়ে আয়, না হয় ডাক দে, আমি গেলাম। আর ওকে কিন্তু বকিস না, আমি যেন সকালে এসে না শুনি তুই যে ওকে বকেছিস। রাদীপ তার মায়ের সাথে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টি শুয়েই ছিল। এর মাঝেই রুমানা চৌধুরী ও রাদীপকে একসাথে রুমে ঢুকতে দেখে, বিশেষ করে রাদীপকে দেখে ভয় পেয়ে যায়। রাদীপ সোজা মিষ্টির কাছে এসে দাঁড়িয়ে বলে, রুমে চল। মিষ্টি উঠে বসে। মনে মনে ভাবে তার ছোট আম্মু হয়তো বলে দিয়েছে। রাদীপ হয়তো রাগ করেনি, তাই হয়তো নিয়ে যেতে এসেছে। কিন্তু রাদীপ শান্ত রেখেছে, এটা ভাবাচ্ছে মিষ্টিকে। পরে যদি রুমে নিয়ে গিয়ে কিছু বলে, তখন রাদীপ মিষ্টির থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে, তুই কি যাবি না? মিষ্টি নিচু গলায় বলে, আজ থাকে ছোট আম্মুর কাছে। রাদীপ কোনো কথা বাড়ালো না। মিষ্টিকে পাজাগোলা করে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দুজনের সামনেই এসে দাঁড়ালেন রুবেল চৌধুরী। তাকে দেখে মিষ্টি লজ্জায় রাদীপের বুকে মুখ লুকালো। রুবেল চৌধুরী দেখেও না দেখার ভান করে চলে এলেন নিজের রুমে। রুমানা চৌধুরী তখন শুয়ে পড়েছিলেন। রুবেল চৌধুরী রুমের দরজা লাগাতে লাগাতে বলেন, মিষ্টির কি হয়েছে? আর রাদীপই বা কেন ওকে এভাবে নিয়ে গেল? রুমানা চৌধুরী হেসেই বললেন, খুশির খবর আছে। রুবেল চৌধুরী বিছানায় এসে বলেন, কি খুশির খবর? দাদা হবে তুমি। কি? হুম। রুবেল চৌধুরী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেন। কি যে খুশি লাগছে তার বলার বাইরে। তিনি রুমানা চৌধুরীকে বলেন, এত খুশির খবর? তবে দুজনে ওভাবে চলে গেল কেন? আমি শুরু থেকে বলছি, মিষ্টি আছে ভয় পেয়ে যে রাদিফকে বললে হয়তো রাগারাগি করবে, তাই বলেছিলাম যে রাদিফকে আমি বলবো। কিন্তু আমি তো বলিনি, শুধু বলেছি যা হয়েছে হয়েছে, মিষ্টিকে যেন না বকে। এই শুনে তোমার ছেলে তার বউকে নিতে এসেছিল। মিষ্টি বলছিল যে সে আজ যাবে না, তাই তোমার ছেলে মিষ্টিকে ওভাবে নিয়ে গেল। রুবেল চৌধুরী বলেন, ওসব ছাড়ো, এখন সবাইকে জানিয়ে আসি চলো। রুমানা চৌধুরী না হেসে পারলেন না। এরপরে বলে ওঠেন, সকাল হতে দাও, তারপর জানাবো, এখন ঘুমাও। রাদীপ মিষ্টিকে রুমে এনে বিছানায় বসায়। এরপরে মিষ্টির পাশে বসে। মিষ্টি ভয়ে ভয়ে তাকায় রাদীপের দিকে। রাদীপ মিষ্টিকে ধরে বলে, মিষ্টি, কি হয়েছে আমায় বল। আমি বকেছি কি? বকিনি তো। তাহলে কি হয়েছে আমায় বল। মা বললে মিষ্টিকে বকিস না, যা হওয়ার হয়েছে। এর জন্য তুই নাকি দায়ী না? কি হয়েছে আমায় খুলে বল। মিষ্টির বুঝতে বাকি নেই তার ছোট আম্মু কিছুই বলেনি। মিষ্টি অসহায় হয়ে তাকালো রাদীপের দিকে। রাদীপ রেগে গেল না, নরম হয়ে বলে ওঠে। কিছু নেই টেন্স। মিষ্টি না চাইতেও কান্না করে দেয়। রাদীপের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মিষ্টি তো সহজে কাঁদে না, কি এমন হয়েছে যার জন্য কাঁদছে? মিষ্টি উঠে দাঁড়ায়। রাদীপও উঠে দাঁড়িয়ে মিষ্টির দুগালে হাত রেখে শুধায়, আমি বল না একবার কি হয়েছে। তোর চোখের পানি সহ্য হয় না আমার। মিষ্টি রাদীপের দিকে তাকিয়ে মাথা নিচু করে ভয় নিয়ে বলে, তুমি বাবা হবে, আমি কনসিভ করেছি।
এই কথা শুনে রাদিফ নিশ্চুপ হয়ে যায়। মিষ্টি কাপা গলায় বলে, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি কি গো। মিষ্টির কথা শেষ হওয়ার আগেই রাদিফ ঠাস করে মিষ্টির গালে থাপ্পড় মারে। বাজখাই গলায় বলে ওঠে, শয়তানা বাচ্চা, একটা কথা বলতে এত দেরি হয়? মিষ্টি রাদিফের এমন কথায় কেঁপে ওঠে, সাথে সাথে কান্নার গতি বাড়তে থাকে। রাদিফ ধমকে ওঠে। কাঁদছিস কেন? বকেছি আমি? চুপ কর। মিষ্টি মুখে হাত দিয়ে কান্না থামানোর চেষ্টা করে। রাদিফ কোমরে হাত রেখে তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, অন্যের বউকে দেখে নিজের প্রেগনেন্সির কথা তার স্বামীকে কত সুন্দর করে বলে, সাথে সারপ্রাইজ অ্যারেঞ্জ করে। আর তোর এখানে কাদের কি আছে? মনে হচ্ছে আরো 2টা থাপ্পড় মারি। মিষ্টি ভ্যাবাচাকা খেয়ে যায়, কান্না থেমে যায়। এ রাদিফকে বুঝতে পারে না। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, নিচে চল, খেতে পেয়েছে। মিষ্টি নাক টেনে চোখ মুখ মুছে চলে গেল। রাদিফ মুখ টিপে হেসে রুম থেকে বেরিয়ে যায়। রাদিফ হেসে টেবিলে বসে। মিষ্টি পুরো অন্যমনস্ক হয়ে আছে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, আমাকে কি প্লেট নিয়ে বসে থাকতে হবে? মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে খাবার বেড়ে দিতে থাকে। রাদিফের প্লেটে ভাত না দিয়ে তরকারি দিল আগে, যা দেখে রাদিফের চক্ষু চড়ক গাছ। রাদিফ কিছু বলার আগেই মিষ্টি প্লেটের দিকে তাকায়, সাথে সাথে বলে ওঠে, ভুলে দিয়ে ফেলেছি। মিষ্টি আরেকটা প্লেট এনে আগে ভাত দেয়, এরপরে তরকারি দেয়। রাদিফ খেতে খেতে মিষ্টিকে বলে, এখনো ভুলে যাস আবার? এখনো ভুলে যাস? আবার না জেনে সন্তান হাতে ফিডার দেওয়া বাদ দিয়ে ভুল অন্য কিছু দিয়ে বসিস। মিষ্টি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। রাদিফ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, আমি বসছি, তুই খেয়ে নে। মিষ্টি মাথা নাড়িয়ে টেবিলে বসে পড়ে। অল্প খাবার খেয়ে উঠে দাঁড়ায়। মিষ্টির উঠে দাঁড়ানো দেখে রাদিফ বলে, রুমে যা, আমি আসছি বাইরে থেকে। মিষ্টি সেরে বেয়ে উপরে চলে গেল। রাদিফ ফোন বের করে সাজিদকে কল দেয়। এই সাজিদ, তুই কোথায় রে? বন্ধু আসছি। তাড়াতাড়ি আয় ভাই। আর 10 মিনিট। রাদিফ ফোন রেখে ওয়েট করতে থাকে সাজিদের জন্য। 15 মিনিট পরে সাজিদ কল দেয়। এই বন্ধু, আমি এসে গিয়েছি। দাঁড়া, আসছে। রাদিফ উঠে চলে যায় সদর দরজার কাছে। দরজা খুলে বাইরে গেল। সাজিদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রাদিফ সাজিদের কাছে গিয়ে বলে, ফুল কই? সাজিদ লাল গোলাপের তোড়াটা রাদিফের হাতে দিয়ে বলে, বন্ধু, ফুলের দোকান সব বন্ধ করে দিয়েছে। আর শেষ অনেক কষ্ট করে এইটা আনতে পেরেছি। এই নিয়ে খুশি থাক, কালকে এনে দিব। রাদিফ হেসে বলে, কালকে আমি নিজে আনতে পারবো। আর আজকের জন্য বন্ধু থ্যাংক ইউ, খুব উপকার করলি ভাই। সাজিদ হেলমেট পরে বলে, থাক তাহলে, আজ আসি। সাজিদ চলে যায়। রাদিফ ফুল হাতে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। সদর দরজা বন্ধ করে চলে যায় উপরে। নিজের রুমে এসে দেখে মিষ্টি সেখানে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। রাদিফ মিনিট 5 অপেক্ষা করলো, মিষ্টি বের হওয়ার নামই নেই। তাই ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই যদি না বের হোস তাহলে সারা রাত ওয়াশরুমে রাখবো কিন্তু। মিষ্টি চোখ মুখ পানি দিয়ে মুছতে মুছতে বের হয়, কিন্তু রাদিফকে দেখতে পায় না। দরজার কাছ থেকে রাদিফ কড়া গলায় বলে ওঠে, ছাদে চলে আয়, দেরি যেন না হয়। মিষ্টি শীতের চাদর গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এরপরে ছাদে এসে দেখে রাদিফ উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছে। মিষ্টি এগিয়ে গিয়ে পেছন থেকে রাদিফকে জড়িয়ে ধরে। রাদিফ মুচকি হেসে পেছনে ফিরে। সেদিনের মতো মিষ্টির থেকে চাদর নিয়ে রাদিফ বেতের চেয়ারে বসে। রাদিফের কিছু বলার আগেই মিষ্টি রাদিফের কোলে বসে জড়িয়ে ধরে। রাদিফ চাদরের বাকি অংশটুকু দিয়ে মিষ্টিকে ঢেকে নেয়। এরপরে রাদিফ জড়ানো গলায় বলে, তুই কি ভেবেছিস আমি বাচ্চার কথা শুনে রাগ করবো? না, একদম না। আমি কয়েকদিন ধরে তোকে লক্ষ্য করছিলাম, বুঝেই গিয়েছিলাম। তবে তোর মুখ থেকে শোনার অপেক্ষা ছিলাম। কিন্তু তুই কি করলি? ভয়ে কান্নায় একাকার হয়ে বললি। মিষ্টি মাথা তুলে তাকিয়ে বলে, তাহলে তুমি রাগ করোনি? রাদিফ হেসে বলে, দূর, রাগ করবো কেন? মানুষ একটা সন্তান চেয়ে পায় না, আর তিনি আমাদের দিয়েছে, এতে রাগ করার কোনো প্রশ্নই আসে না। রাদিফ নিজের হাত বের করে পাশ থেকে গোলাপের তোড়াটা হাতে নিয়ে মিষ্টিকে বলে, মিষ্টি দেখ। মিষ্টি সোজা হয়ে বসে। রাদিফ মিষ্টির হাতে গোলাপগুলো দেয়, সাথে মিষ্টির কপালে একটা চুমুও দিয়ে বলে, তুই আমাকে দুনিয়ার সব থেকে দামি জিনিস উপহার দিতে চলেছিস। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। পরদিন সকালবেলা পুরো বাড়িটা কেমন থম মেরে আছে। রোমানা চৌধুরী এখনো কাউকে কিছুই বলেননি। তিনি রাদিফের জন্য অপেক্ষা করছেন, আর রুবেল চৌধুরী শুধু হাঁসফাঁস করছেন। এত খুশির একটা সংবাদ চেপে রাখা কি যায়? রাদিফের ঘুম ভাঙতেই সামনে চোখ পড়ে মিষ্টিকে। মিষ্টি আয়নায় পরিপাটি হচ্ছে। রাদিফ উঠে বসে খুব মন দিয়ে মিষ্টিকে দেখতে থাকে। মিষ্টি আয়নার থেকে সরে এসে রাদিফের দিকে তাকায়। রাদিফ বিছানা থেকে নামতে নামতে বলে, নিচে যাসনি কেন এখনো? মিষ্টি কিছুটা লজ্জায় পড়ে বলে, ছোট আম্মু হয়তো সবাইকে এতক্ষণে বলেও দিয়েছে, সবার সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করছে তো আমার। রাদিফ গাছাড়া ভাব নিয়ে বলে, যাক, ভালো হয়েছে, মা বলে দিয়েছে। বিষয়টা আমার বলতেও লজ্জা লাগতো।
রাদিফ ওয়াশরুমে চলে যায়। মিষ্টি বিছানা গোছাতে থাকে। এর মাঝেই রাহা আসে। মিষ্টি রাহার দিকে তাকিয়ে বলে, কিরে কিছু বলবি? আপু ভাইয়া কোথায়? ওয়াশরুমে গেল মাত্র। ওহ, তোমরা আজ নিচে গেলে না? সবাই এখন একসাথে খাবার খেতে বসবে, তোমরা নেই বলে ডাকতে পাঠালো। মিষ্টি তড়িৎ চোখে তাকালো রাহার দিকে। রাহা কি এখনো জানে না? জানলে তো এসে জড়িয়ে ধরে এক দফা হইচই বাঁধিয়ে দিত। মিষ্টি কিছু বলার আগেই রাদিফ বলে, যা, আমরা আসছি। ঠিক আছে। রাহা চলে যায়। ঠিক তখন রাদিফ রাহার উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাডাম, সিঁড়িগুলো দেখে নামবেন। ঠাস করে পড়ে গেলে কিন্তু ডাক্তার ডাকা হবে না, সোজা পাগলা ঘরত পাঠিয়ে দেব। রাহা ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো। মিষ্টি রাহাকে বলে, তুই রেগে যাস না, তোর ভাই পাগল হয়ে গিয়েছে। রাহা বলে, বোঝাও ভাইয়াকে, এরাই শেষ। এ পরের বার দেখো ভাইয়াকে রুমে বেঁধে রাখবো। রাহা রেগে চলে গেল। দুই ভাই বোনের মাঝে এমন হাসি ঠাট্টা চালানো ঝগড়া লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। রাহা নিচে চলে আসে। সাইমা চৌধুরী বলেন, কিরে, তোর আবার কি হলো? কিছু হয়নি। পাশ থেকে রাজ বলে, ও কিছু না মা, ও রাদীপকে ডাকতে গিয়েছিল না, রাদীপ হয়তো ওকে সাবধানে থাকার কথা বলেছে আর ও রাগ করতে করতে চলে এসেছে। রাহা চোখ পাকিয়ে তাকায় রাজের দিকে। রাজ মুচকি হেসে চোখ টিপ মারে। কিছুক্ষণ পরে রাদিফ নিচে নেমে আসে। ওর সাথে মিষ্টিও নেমে আসে। এর মধ্যে মিষ্টি রাদিফকে বলে যে কেউ এখনও জানে না খুশির খবরটা। সেটা রাদিফকে বলতে ভুলেই যায়। রাদিফ এসে তার বাবার পাশে চেয়ারটায় বসে। রুবেল চৌধুরী আর রুমানা চৌধুরী রাদিফকে স্বাভাবিক থাকতে দেখে মনে মনে খুশি হলেন। রুমানা চৌধুরী মিষ্টির কাছে এসে ফিসফিস করে বলেন, রাদিফ রেগেছিল কি? মিষ্টি মুচকি হেসে মাথা নাড়িয়ে না বোঝায়। রোমানা চৌধুরী রাশেদ চৌধুরীর দিকে কি যেন ইশারা করেন। মিষ্টি সবাইকে স্বাভাবিক থাকতে দেখে এটা নিশ্চিত যে কেউ জানে না। রাদিফও হালকা টের পায়। রুবেল চৌধুরী খাওয়ার মাঝে গলা খাকারি দিয়ে রাশেদ চৌধুরীকে বলেন, রাশেদ, আজ অফিসে একটু লেট করে যাবে কিন্তু। রাশেদ চৌধুরী খেতে খেতেই জবাব দেয়, কেন, কোনো কাজ আছে নাকি? রোমানা চৌধুরী বলেন, ভাইজান, মিষ্টি কিনতে যাওয়ার ডিউটি আপনাদের দুজনের। কেউ তেমন কথাটা বুঝতে পারল না। রাদীপ বুঝতে পেরে মিষ্টির দিকে তাকিয়ে ভ্রু উঠিয়ে বাঁকা আসে। মিষ্টি শাড়ির আঁচল কসলাতে কসলাতে মনে মনে বলে, যা ভেবেছিলাম তাই। এখন কি করি? সবার সামনে লজ্জা পেয়ে যাব। মিষ্টির কথাগুলো ভাবতে যতক্ষণ, তারপরে সাথে সাথেই সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রাশেদ চৌধুরী পুনরায় প্রশ্ন করেন, ভাবি, বুঝতে পারলাম না কিসের ডিউটি আর কিসের মিষ্টি, কোনো স্পেশাল রিজন? রুবেল চৌধুরী হেসে বলেন, তোমাদের ঘরে যেমন মেহমান আসছে, ঠিক তেমন আমাদের ঘরেও মেহমান আসছে। রাশেদ চৌধুরী কথাটা শুনে রাদিফের দিকে তাকিয়ে বলে, রাফিদ, কংগ্রাচুলেশন। রাদিফ হালকা হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ। খুশিতে সাইমা চৌধুরীর চোখ দিয়ে পানি পড়ে। তার পাশে এসে দাঁড়ালেন রোমানা চৌধুরী। দুজনে খুশিতে দুজনকে জড়িয়ে ধরলেন। রাদিফ খাওয়া শেষ করে চলে গেল। সবার খাওয়া এখনো হয়নি। রাদিফ চলে যাওয়ার পরে সবাই হেসে ওঠে। রাশেদ চৌধুরী বলেই ওঠেন, ভাই, এই রাগে ছেলেটারও নরম হচ্ছে বই কি, কি বলো? রাদিফ রুমে এসে দেখে মিষ্টি বেলকুনিতে বসে আছে, হয়তো কিছু নিয়ে ভাবছে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে এগিয়ে গেল। মিষ্টি রাদিফকে পাশে বসতে বলল। রাদিফ বসলো। মিষ্টি রাদিফের কাঁধে মাথা রাখে। রাদিফ ধীর কণ্ঠে বলে ওঠে, কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? হুম, কি নিয়ে? তোমার সাথে জাপানে যাওয়ার সবকিছু তো রেডি, কিন্তু এই অবস্থায় যাব কি করে? রাদিফ হেসে বলে, রাহাও তো প্রেগনেন্ট ছিল, ওই তো ওই অবস্থায় জাপানে ঘুরে এলো। আর তুই চিন্তা করছিস? আমি আছি তো। তাহলে তুই থাক, আমি জোরও করবো না যেতে। মিষ্টি রাদিফের হাত শক্ত করে ধরে বলে, না, আমি যাব তোমার সাথে, তোমার ছাড়া থাকবো না আমি। দুজনে কথা বলতেই শুরু করলো। এমন সময় রুমে এলো রাহা। রাহা রুম থেকেই মিষ্টিকে ডাকলো। মিষ্টি আপু কই তুমি? দুজনে বেলকুনি থেকে রুমের ভিতরে চলে এলো। রাহা রাদিফের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তোমাকে বাবা ডাকছে, রেডি হয়ে নিচে যেতে বলেছে। রাদিফ কাভার থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে যায়। রাহা মিষ্টিকে জড়িয়ে ধরে বলে, আপু, কংগ্রাচুলেশনস, জানো কত খুশি হয়েছি? মিষ্টি হেসে বলে, তাই? খুব 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 খুশি হয়েছি, বলার বাহিরে। পাগলি কোথাকার। আপু, তুমি তো এখনো খাওনি, নিচে চলো, খাবে। পরে খেয়ে নিব। এখন নিচে বাবা ছোট আব্বু আছে তো, ওরা বেরিয়ে যাক, এরপরে নিচে যাব। বড় আব্বু আর বাবা এক্ষুনি চলে যাবে, চলো তুমি।
রাদিফ ওয়াশরুম থেকে বেরিয়ে চুল ঠিক করে, পারফিউম গায়ে দিয়ে রেডি হলো। এরপরে দরজার দিকে যেতে যেতে বলে ওঠে, তোদের দুজনে কিছু লাগবে? রাহা মাথা নাড়িয়ে বলে, না, আমার কিছু লাগবে না। আর মিষ্টি তোর? না, কিছু লাগবে না। ঠিক আছে, পরে কিছু লাগলে কল দিস। এর কিছুদিন পরেই রাদিফ আর মিষ্টির জাপানে যাওয়ার ডেট হয়। দুজনেই প্রস্তুতি নিয়ে নিয়েছে যাওয়ার জন্য, সব রেডি। বাড়ির কেউ তেমন কোনো বাধা দেয়নি ওদের যাওয়া নিয়ে। রাদিফ আর মিষ্টি জাপানে চলে আসে। এয়ারপোর্টে সিফাত আর সাইমন ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওদের অপেক্ষায়। রাদিফ আর মিষ্টিকে দেখেই সাইমন আর সিফাত ফুলের বুকে দুটো দুজনের দিকে এগিয়ে দেয়। সিফাত রাদিফের সাথে কোলাকুলি করতে করতে বলে, ভাই শেষমেশ বউ নিয়ে এলি? সাইমন মিষ্টিকে বলে, ভাবি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? ভালো। কুশল বিনিময় শেষে সবাই পার্কিং জোনে চলে গেল। সিফাত এয়ারপোর্টের থেকে অন্য জায়গায় যাবে বলে নিজের গাড়ি নিয়ে এসেছে, আর তাছাড়াও এক গাড়িতে যাওয়াটা বেমানান, তাই সিফাত আর সাইমন দুজনে দুটো গাড়ি নিয়ে এসেছে। সিফাত রাদিফ, সাইমন আর মিষ্টির থেকে বিদায় নিয়ে নিজের গাড়ি নিয়ে চলে এলো। সাইমন গাড়িতে উঠতে উঠতে বলে, আমি ড্রাইভ করছি, তোরা বস। রাদিফ বলে, দে আমি করি। না ভাই, তুই চুপচাপ বউ নিয়ে বসে থাক। রাদিফ আর মিষ্টি গাড়ির ব্যাক সিটে বসে আর সাইমন ড্রাইভিং সিটে। সাইমন, রাদিফ আর মিষ্টি তিনজনেই টুকটাক কথা বলতে থাকে। সাইমন কথার মাঝে মিষ্টিকে আপনি করে সম্বোধন করছে, যার জন্য মিষ্টির একটু ইতস্ত লাগছে। কারণ এর আগে সাইমনের সাথে যতবার দেখা হয়েছে বা কথা হয়েছে ততবারই সাইমন মিষ্টিকে তুমি করেই বলেছে, আর এখন বন্ধুর বউ বলে আপনি করে বলছে। মিষ্টি রাদিফকে হালকা চিমটি কেটে কাছে রেখে ফিসফিস করে বলে, সাইমন ভাই আমাকে আপনি করে বলছে কেন? আগে না তুমি করে বলতো? তুমি করে বলতো। বলো। যা, ও আমার বন্ধু হয়, আমি বললে কেমন দেখায় তুই বল। মিষ্টি রাদিফের হাতে হালকা চাপড় মারল। কিছুক্ষণ যাওয়ার পরে মিষ্টি নিজেই বলে ওঠে, সাইমন ভাইয়া, বলুন। কি আপনি আপনি করে কথা বলছেন? আমার কেমন যেন লাগছে, নিজেকে বড় বড় মনে হচ্ছে আমার। আর আপনি না আগে আমাকে তুমি করে বলতেন, এখন তুমি করেই বলবেন। সাইমন পিছন ফিরে বলে, সত্যি বলতে আমারও আপনি করে বলতে কেমন যেন লাগছে, তবুও বন্ধুর বউ বলে বললাম, আর তুমিই বেটার। তুমি করেই বলবেন। রাদীপ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকে মেইন সদর দরজাটা সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। তিনি মিষ্টিকে দেখার সাথে সাথেই ফুলের বুকে দিয়ে বলেন, ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। রাদীপ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকতেই মেইন সদর দরজার সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি মিষ্টিকে দেখার সাথে সাথেই ফুলের বুকে দিয়ে বলেন, ভাই, আন্টিকে দেখেছিস? আমরা কতবার দেশে থেকে এসেছি, তিনি কিন্তু আমাদের জন্য কোনো ফুল টুল এনে দেয়নি। আর আজকে দেখ, তোর বউ দেখে কি সুন্দর ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। রাদীপ বলে, তুইও বিয়ে করে বউ নিয়ে আয়, দেখবি তোর বউকে ফুল দিবে। রাদীপ ভেতরে ঢুকবে, ঠিক তখনই আবার সাইমন টেনে ধরে রাদীপকে। এরপরে রাদীপকে নিয়ে যেতে যেতে বলে, বাগানে চল, কথা আছে। দুজনে বাগানে চলে এলো। রাদীপ সাইমনের সাথে হাঁটতে হাঁটতে বলে, কি বলবি বল। ভাই, সামনে বড় একটা ডিল আছে, সেটা মনে হয় রায়ান বাধা দিবে। ওর মতেই ঠিক লাগছে না। কি বলছিস? 2 দিন আগে দেখা হয়েছিল, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। যখন শুনলো তুই আসবি তখন থেকে কেমন ক্ষেপে আছে, প্রকাশ করছে না, তবুও বোঝা যাচ্ছে। তুই চিন্তা করিস না, আমি দেখছি। চিন্তা আমাদের নিয়ে না, চিন্তা ওই রায়হানকে নিয়ে। ওর তো অদভ্যাস, হুটহাট বাড়িতে চলে আসে, আর এখন মিষ্টি আছে। রাদীপ ভাবুক গলায় বলে, এখন তো মিষ্টি আছে, আরও রিস্ক। তবে শালা এরপরে এলে একেবারে উপরে পাঠিয়ে দেব, শালা ভণ্ড। রাদীপ আর সাইমন কথা শেষ করেই বাড়িতে ঢুকলো। সাইমন সোজা উপরে চলে যায়। মিষ্টি মেয়েদের সাথে কথা বলছে। এইটুকু সময়ের মধ্যে দুজনেই ভালো পরিচিত হয়েছে। মিষ্টি তাকে বলে দিয়েছে সে যেন আপনি করে না বলে, তুমি করেই বল। আর মায়ের বয়সী মানুষের থেকে কী করে আপনি আপনি কথা শুনবে? রাদীপ বুঝতে পারে মিষ্টি সবার আপনি করে কথা বলাটা বেশ ইতস্ত। এখন রাদীপও ঠিক করে যদি মিষ্টির সাথে আপনি করে কথা বলে একটু জ্বালাতে। রাদীপ মিষ্টির কাছে এসে বলে, তাহলে মিষ্টি রানী চলুন, অনেক জার্নি করে এসছেন, রেস্ট নেবেন। আর আন্টি, আপনি খাবার রেডি করুন। মিষ্টি চোখ পাকিয়ে তাকে বিড়বিড় করে বলে, চলুন যাওয়া যাক। রাদীপ মিষ্টিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। রাদীপ নিজের রুমে আগে না ঢুকে মিষ্টিকে বলে ওঠে, আপনি আগে যান।
মিষ্টি রুমের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে হতভম্ব হয়ে গেল। রুমটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখে মিষ্টি খুশি হয়ে ওঠে। মিষ্টি পুরো রুম জুড়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। রাদিফ মিষ্টির দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিষ্টি খুশি হয়ে রাদিফের কাছে এসে বলে, দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে? রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে গভীর গলায় বলে, তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। রাদিফ বিছানার কাছে যেতে যেতে বলে ওঠে, তাহলে প্রতিদিনই সাজালে কেমন হয়? কি? এখানে আয়, বস। মিষ্টি রাদিফের কাছে এসে বসে। রাদিফ বলে, তোর যদি এরকম রুম সাজানো ভালো লাগে তাহলে প্রতিদিনই সাজাবো। কিন্তু আমি তো এমনি বলেছি। এই শুনে রাদিফ আয়েশি ভঙ্গিতে বিছানায় চিত হয়ে শুয়ে বলে, কি একটা ভাগ্য দেখ, প্রথম বাসর করলাম ফুল ছাড়াই, আর এখন ফুল আছে কিন্তু বউকে কাছে রাখতে পারবো না। মিষ্টি লজ্জায় মাথা নুইয়ে ফেলে, যা দেখে রাদিফ ঠোঁট কামড়ে হাসে। এই নিয়ে এরপরে বিছানা থেকে উঠে লাগেজের দিকে গেল। এরপরে জামা কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। রাদিফও ফ্রেশ হতে ঢুকে পড়ে। মিষ্টি এই ফাঁকে লাগেজের সব জিনিসপত্র কাবাডে রাখার জন্য কাবাড খুলতে যায়, কিন্তু লক থাকায় সেটা আর খুলতে পারে না। মিষ্টি ওয়াশরুম কাছে এসে রাদিফকে বলে, এই শুনছো, কাপড় চোপড়গুলো কাভার্ডে রাখবো, চাবি কোথায়? রাদিফ শাওয়ার নিচ্ছিল তাই শুনতে পায়নি। মিষ্টি পানি ছাড়ার শব্দ পেয়ে আর কিছু বলে না। মিনিট 10 পরে রাদিফ বের হয়ে আসে। এরপরে দুজনে খাবার খেতে নিচে চলে যায়। রাতের দিকে মিষ্টি আর রাদিফ নিজেদের ঘরে ঢোকে। মিষ্টির চোখে পড়ে লাগেজগুলো। সাথে সাথে রাদিফকে বলে, রাদিফ কাভার্ডের চাবিটা দাও তো, জামা কাপড়গুলো উঠিয়ে রাখি। রাদিফ তালে তালে বলে ওঠে, চাবি দেখ, ওই যে বিছানার সাইড টেবিলে। মিষ্টি তৎক্ষণাৎ চাবিটা নিয়ে কাবাড খুলতে যায়। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে সাথে সাথে একটু জোরেই বলে ওঠে, ওটা খুলিস না। মিষ্টি পেছন ফিরে তাকিয়ে বলে, কেন? রাদিফ এগিয়ে এসে মিষ্টির হাত থেকে চাবিটা নিয়ে বলে, তুই গিয়ে শুয়ে পড়, এগুলো আমি উঠিয়ে রাখবো। কিন্তু তুমি পারবে না। পারবো, তুই গিয়ে শুয়ে পড়। মিষ্টি রাদিফের কথায় বিছানায় এসে বসে। রাদিফের কথায় কেমন একটা খটকা লাগে। কোনো পার্সোনাল জিনিস রেখেছে নাকি যার জন্য চাবি নিয়ে নিল। মিষ্টি রাদিফকে দেখতে দেখতেই শুয়ে পড়ল। রাদিফ লম্বা শ্বাস ফেলে চাবিটা নিয়ে চলে গেল রুমের বাইরে। দেখলো সাইমন রেডি হয়ে তার রুম থেকে বেরিয়ে হচ্ছে। রাদিফ সাইমনকে পিছন থেকে ডাক দিয়ে বলে, সাইমন, একা যাচ্ছিস? সাইমন পিছন ফিরে রাদিফকে দেখে বলে, আজকে ডেলিভারি একটা হোটেলে মালগুলো ডেলিভারি দিতে হবে। আমি আসবো সাথে। না ভাই, আজ ফিরলি তোর এখন রেস্টের প্রয়োজন, আর মিষ্টিকে রেখে আজ বের হতে পারবি, আজ ওর কাছে থাক। রাদিফ দ্বিমত পোষণ করে বলে, কিচ্ছু হবে না, ও ঘুমিয়ে পড়বে। সাইমন আশেপাশে তাকিয়ে আস্তে করে বলে, ভাই তবুও মিষ্টি এসেছে, তুই রাত বিরতে বের হোস না। আমরা যে লুকিয়ে অ্যালকোহলের বিজনেস করি, ও জানতে পারলে কষ্ট পাবে। রাদিফ গাছার ভাব নিয়ে বলে, জানবে না, তুই নিচে যা, আমি আসছি। রাদিফ রুমে এসে ঝটপট রেডি হতে থাকে। মিষ্টি রাদিফের এই সময় রেডি হওয়া দেখে বলে, এখন কোথায় যাচ্ছ? কাজ আছে। কি কাজ এত রাতে? আর সাথে সাইমন ভাইয়া যাবে না? যাবে, ও রেডি হয়ে নিচে আছে। সাইমন সাথে যাচ্ছে বলে মিষ্টি রাদিফকে নিয়ে আর চিন্তা করলো না। মিনিট 2 পরে রাদিফ মিষ্টিকে বলে, মিষ্টি, একটা কাজ করে দিবে? কি কাজ? লাগেজ থেকে আমার পারফিউমটা বের করে দে তো। দিচ্ছি। মিষ্টি বিছানা থেকে নেমে রাদিফের লাগেজ থেকে পারফিউম খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অন্যমনস্ক হয়ে পড়ে। রাদিফ সেই সুযোগে কাবাড খুলে একটা রিভলভার বের করে কোমরে গুঁজে নেয়। মিষ্টি তখনও অন্য খেয়ালে। রাদিফ পুনরায় কাবাড লক করে চাবি পকেটে ভরে নেয়। বলা যায় রাদিফ ইচ্ছে করে মিষ্টিকে কাজের বাহানা দিয়ে রিভলভার নিল। মিষ্টি রাদিফের লাগেজ থেকে পারফিউমটা বের করে উঠে দাঁড়িয়ে রাদিফের সামনে ধরে। রাদিফ পারফিউমটা গায়ে লাগিয়ে চলে যায় রুম থেকে। মিষ্টি রুমের দরজা চাপিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। এই সেই ভাবতে ভাবতে ঘুমিয়েও পড়ে। রাত 3টার সময় রাদিফ আর সাইমন ফিরে আসে বাড়িতে। দুজন অনেকটাই টায়ার্ড থাকায় যে যার রুমে চলে যায়। রাদিফ এসে দেখে মিষ্টি ঘুমিয়ে আছে। তখন স্বস্তির শ্বাস ছেড়ে নিজেও মিষ্টিকে ঘেঁষে শুয়ে পড়ে। সকালে রাদিফের ঘুম ভাঙতেই মিষ্টিকে কাছে পায় না, রুমেও নেই। রাদিফের মেয়েকে বুঝতে পারে না কখন কি করে। সকালে একটু তার পাশে শুয়ে থাকলে কী এমন ক্ষতি হবে। রাদিফ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সামনে চোখ পড়ে লাগেজগুলো। রাদিফ কালকে তো বলেছিল সে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে, কিন্তু এখন তার গোছানোর কোনো মুডই নেই। এখন মিষ্টি রুমে নেই। সেই ফাঁকে রাদিফ কাবার্ড খুলে নিজের রিভলভারগুলো, কিছু ডকুমেন্টসগুলো ভালো আলাদা একটা ড্রয়ারে লক করে রাখে এবং সেই ড্রয়ারের চাবি বিছানার পাশে ল্যাম্প লাইটের ভেতরে লুকিয়ে রাখে।
এরপরে রাদিফ রুম থেকে বেরিয়ে যায় মিষ্টির উদ্দেশ্যে। মিষ্টি কিচেনে ঢুকে রাদিফের জন্য রান্না করছে। মেয়েট বারণ করেছিল, কিন্তু মিষ্টি তো শোনেনি। মেয়েটকে অন্য একটা কাজ দিয়ে নিজেই রান্না করছে। রাদিফ চুপচাপ কিচেনে এসে মিষ্টিকে পিছন থেকে জড়িয়ে ধরে। হুট করে জড়িয়ে ধরাতে মিষ্টি চমকে ওঠে। রাদিফ চড়ানো গলায় বলে, এই জন্য বলি বউ আমার পাশে নেই কেন, এসে দেখি কাজে ব্যস্ত। মিষ্টি পিছনে ফিরে রাদিফের হাতে কফির মগ দিয়ে বলে, মাত্রই কফিটা নিয়ে উপরে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো চলে এসেছো। যাক, ভালোই হলো। আর আমারও তো ইচ্ছে করে তোমাকে রান্না বান্না করে খাওয়াতে। আগে তো আম্মুরা রান্নাঘরে ঢুকতেই দিত না, আর এখন তো কোনো বাধাই নেই। রাদিফ গ্যাস বন্ধ করে দিয়ে মিষ্টির হাত টেনে নিয়ে ধরে বলে, বাধা নেই মানে? পা ভেঙে রেখে দেবো, চল আমার সাথে। কি, কোথায় যাব? রুমে। কিন্তু কেন? চল, গেলেই দেখতে পাবি। রাদিফ মেয়েটকে ডেকে কিচেনে যেতে বলে মিষ্টিকে নিয়ে রুমে চলে গেল। এরপরে মিষ্টিকে কাবার্ডের কাছে দাঁড় করিয়ে বলে, জামা কাপড়গুলো গুছিয়ে ফেল, তোর আর কাজ নেই। মিষ্টি কোমরে হাত রেখে বলে, তুমি না রাতে বললে নিজে গুছিয়ে রাখবে, এখন আমায় কেন বলছো? আমি অফিস যাব, না হলে তো গুছিয়ে রাখতাম। মিষ্টি মিনমিন করে বকতে বকতে জামা কাপড় গোছাতে শুরু করে। রাদিফও কিছু বলে না এতে। মিষ্টি সব কিছু গোছানো শেষ হলে রাদিফ মিষ্টিকে ডাকে। বেলকুনিতে রাদিফ, মিষ্টিও সেখানে যায়। রাদিফ মিষ্টির দিকে একটা ফোন এগিয়ে দিয়ে এরপরে বলে, ফোনটা কালকে রাতে তোর জন্য কিনে এনেছে, ঘুমেছিল বলে জাগায়নি। আর ফোনটা নিজের কাছে রাখিস, আমি কল দিলে ধরিস। ঠিক আছে। মিষ্টি নতুন ফোনটা উল্টে পাল্টে দেখতে দেখতেই মস্করা করে বলে, ভাবতেই পারিনি তুমি আমাকে ফোনের মুখটা দেখাবে। সেদিন যেভাবে রাগ দেখালে, ভেবেছি এই জন্মে হয়তো ফোন দেখতে পারবো না আমি। রাদিফ বলে, দেখতে তো পেতেন না, আমি জীবনে ফোন কিনে দিতাম না, শুধু আপনারা আমাদের সন্তানের খোঁজ নেওয়ার জন্য কিনে দিলাম। আর শোনেন, আমি যখন ফ্রি হব তখনই কল দেব, তাই ফোনটা নিজের কাছেই রাখবেন। ঠিক আছে, রাখবো। আর অফিস থেকে কখন ফিরবে? সন্ধ্যায়। ঠিক আছে। রাদিফ রেডি হয়ে চলে যায় অফিসে। মিষ্টি নিচে এসে মেয়ের কাছে এসে কথা বলে, টুকটাক কাজ করে। মেয়ের কাজ শেষে মিষ্টিকে পুরো বাড়িটা ঘুরে দেখায়, এমনকি বাগানটাও ঘুরে দেখায়। মিষ্টি বাগানে কিছুক্ষণ বসে থাকে। রাদিফ সন্ধ্যার পরে বাড়ি ফিরে। মিষ্টি তখন বিছানায় শুয়েছিল। রাদিফ আসতেই সে নিচে ড্রয়িং রুমে আসে। রাদিফের জন্য সযত্নে খাবার রেডি করতে থাকে। রাদিফ ফ্রেশ হয়ে নিচে নামে। সাইমন নিচে আসে না, ঠিক করে পরে গিয়ে খেয়ে নেবে। আর দুজন স্বামী স্ত্রীর মাঝে তার যাওয়া মোটেও ভালো দেখাবে না। রাদিফ খাওয়া শেষ করে আবারও রুমে ফিরে আসে। অফিসের একটা প্রজেক্ট রেডি করতে হবে, তাই ব্যস্ত হয়ে পড়ে সেটা নিয়ে। মিষ্টিও একেবারে রাতের খাবার খেয়ে উপরে চলে আসে। নিচে আর দরকার নেই। রাদিফ বিছানায় হেলান দিয়ে বসে কাজ করছে। মিষ্টি তার পাশেই ঘেঁষে শুয়ে আছে। রাত 10টার পরে রাদিফ ফ্রি হয়। মিষ্টিও জেগে আছে। রাদিফ ল্যাপটপ, ফাইল সব ওয়ারড্রোবের উপরে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে। এরপরে মিষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে মিষ্টির বুকে মুখ গুজে মিষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মিষ্টি রাদিফের মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে স্বস্তির শ্বাস ছেড়ে বলে, রাদিফ, জানো, আমার না নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। আমি তোমার সাথে অনেক অনেক হ্যাপি আছি। আল্লাহ আমাকে তোমার মতো একজন যত্নবান জীবনসঙ্গী দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। রাদিফ মুচকি হেসে বলে, হঠাৎ এমন কথা বলছিস? মিষ্টি বলে, জানো, আজ ফোনটা পেয়ে আমার বান্ধবীকে কল দিয়েছিলাম। সে বলল আমাদের আরেক বান্ধবী নাকি রিলেশন করে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপরে নাকি আমার ওই বান্ধবীর হাজবেন্ড রাতে নেশা করে আসতো, এমনকি আমার বান্ধবীর গায়ে প্রতিদিন হাতও তুলতো। তাই বলছিলাম, সেই হিসেবে তুমি আমাকে অনেক ভালো রেখেছো। সবার মতো না তুমি। মাঝে মধ্যে আমার ভুলেই দু একটা থাপ্পড় খেয়েছি আমি, তবে সেখানে ভালোবাসার শাসনও পেয়েছি। ওই বান্ধবীর জন্য খারাপ লাগছে আমার। ওর হাজবেন্ডই বা কেমন, ভালোবেসে বিয়ে করে এখন মাতাল হয়ে গায়ে হাত তুলে। আর তুমি তো নেশাও করো না, টুকটাক সিগারেট খাও, তবে সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। রাদিফ মিষ্টির কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইল। মিষ্টি তাকে এতটা বিশ্বাস করে ভেবে রাদিফ চুপ হয়ে যায়। মিষ্টি রাদিফের থেকে কোনো উত্তর না পেয়ে বলে ওঠে, তুমি কি ঘুমিয়ে গেছো? না, শুনছি, তুই বল। কি বুঝলে এত? বুঝলাম, শুধু স্বামী হলেই হয় না, যত্নশীল হতে হয়, প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করতে হয়, তার মন বুঝতে হয়, তাকে ভালোবেসে সবটা দিয়ে আগলে রাখতে হয়। মিষ্টি রাদিফকে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছ। এসবগুলো আমি তোমার থেকে পেয়েছি, এখনো পাচ্ছি। আর এইভাবে আমাকে আর আমাদের বাবুকে আগলে রেখো। রাদিফ মুচকি হেসে মিষ্টির তলপেটে হাত রেখে বলে,
নিজের জীবনের শেষটুকু দিয়ে হলেও তোদের আগলে রাখবো। এর একটু পরেই রাদিফ থমথমে গলায় প্রশ্ন করে, মিষ্টি, তুই আমাকে অনেক বিশ্বাস করিস তাই না? হুম, অনেক 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 বিশ্বাস করি। কখনো সে বিশ্বাস ভেঙে গেলে কি করবে? রাদিফ কিছু একটা ভেবে বলে, তুমি ভাগার মতো কাজই করবে না, আর যদি করো তাহলে সেদিন আর নিজেকে রাখবো না। মিষ্টি সোজা গলায় বলে, চুপ, কি আজে বাজে কথা বলছিস? আমাকে ছেড়ে চোর ধান্দা করছিস? রাদিফ ধমকের সুরে বলে, আমি তোমায় অনেক বিশ্বাস করি, তুমি বিশ্বাস ভাঙার মতো কাজ করবে এটা কোনোদিনও বিশ্বাস করবো না আমি। রাদিফ কিছু বলে না, মিষ্টিও কিছু বলে না। দুজনেই চুপচাপ দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আজ সকালবেলা মিষ্টির আগেই রাদিফের ঘুম ভাঙে। মিষ্টি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসে। রাতে মিষ্টির কথাগুলো ভাবতে থাকে। ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রুমের দরজা খুলে নিচে চলে আসে। ড্রয়িং রুমে এসে মেয়েটকে বলে কফি দিতে। মেয়েট রাদিফের জন্য কফি বানিয়ে দেয়। রাদিফ কফি খেতে খেতেই ভাবে মিষ্টি তাকে অনেক বিশ্বাস করে, তার বিশ্বাস ভাঙা মোটেও ভালো কাজ হবে না। দুজনের এই সিক্রেট বিজনেসের কথা মিষ্টি জানতে পারলে মিষ্টি অনেকটাই কষ্ট পাবে, ভেঙে পড়বে। রাদিফের প্রতি তার এই অগাধ বিশ্বাসটা আর থাকবে না, আর মিষ্টি নিজেকে শেষ করে দেবে। তাছাড়া এখন মিষ্টি প্রেগনেন্ট, রাদিফ আর মিষ্টির সন্তান আসবে। এখন রাদিফের এই বিজনেসটা বাদ দেওয়া উচিত। এখানে মিষ্টি থাকাকালীন আজ হোক আর কাল মিষ্টি জানবেই, তখন মিষ্টি খুব কষ্ট পাবে। তার এই বিজনেসটা বাদ দিতেই হবে। বিশেষ করে মিষ্টিকে ভালো রাখতে এটা তার করতেই হবে। আর তাছাড়া জব করার পরও তো রাদিফের সিক্রেট বিজনেস করার কোনো প্রশ্নই ওঠে না। তবুও একসময় জড়িয়ে পড়েছিল এটার সাথে, এখন জব করাই বেটার। এর মাঝে সালমান এসে রাদিফকে ডাক দেয়। ভাই, তুই কি শুধু কফি খেয়ে অফিসে চলে যাবি? ব্রেকফাস্ট করে নে, পরে দেরি হবে। রাদিফ উঠে দাঁড়ায়, এরপরে ডাইনিং টেবিলে এসে বসে ব্রেকফাস্ট করে নেয়। দুজনে রেডি হওয়ার জন্য উপরে চলে যায়। রাদিফ নিজের রুমে এসে দেখে মিষ্টি বিছানা গোছাচ্ছে। রাদিফ পিছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি মুচকি হেসে বলে, আমাকে এভাবে ধরে থাকলে তোমার অফিসে কিন্তু লেট হয়ে যাবে। রাদিফ মিষ্টির গালে চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলে, যদি পারতাম বউকে সারাদিন এইভাবে জড়িয়ে ধরে থাকতে, কি যে ভালো হতো। মিষ্টি রাদিফের বুকে চাপড় মেরে বলে, থাকবে, অফিস থেকে এসে যত ইচ্ছে জড়িয়ে থাকবে। সন্ধ্যায় রাদিফ আর সাইমন একসাথে বাড়ি ফিরছে। রাদিফ রাতে মিষ্টির কথা শোনার পর থেকে এখন পর্যন্ত গুমট বেঁধে আছে, বারবার মিষ্টির কথাগুলো কানে বাজছে। সাইমন রাদিফকে অন্যমনস্ক হতে দেখে বলে, কিরে, তোর আবার কি হলো? সকাল থেকে দেখছি বেশি কথা বলছিস না। কই, কথা তো বলছি। তবুও তোকে কেমন যেন লাগছে। বিশেষ করে কিছু ভাবছিস নাকি? ভাবছি। আচ্ছা শোন, আমাদের যে বড় ডিল ছিল সেটা ডেলিভারি কবে? কালকে রাতে। ঠিক আছে। রাদিফ কিছুক্ষণ আবারও মিষ্টির কথাগুলো ভেবে বলে, স্যামন, কালকে ডিলটা শেষ, আর এইসবে জড়াবো না। সাইমন পানি খাচ্ছিল। রাদিফের কথাগুলো শুনে বিষম খেয়ে ওঠে, নিজেকে সামনে নিয়ে বলে, কি বললি আবার বল। কেন, কানে শুনিস নে? শুনেছি, কিন্তু হঠাৎ এসব বাদ দেওয়ার কথা বলছিস কেন? মিষ্টি এসেছে বলে? সাইমন সিটি হেলান দিয়ে বলে, ঠিক আছে, তোর যা ইচ্ছে। অবশ্য আমাদের এগুলো না করলেও তো টাকা পয়সার অভাব হবে না, অফিসে এনাফ। রাদিফ বলে, তাহলে আমাদের কালকে ডেলিভারি শেষ, তাই না? যাক, অফিস থেকে এসে নিশ্চিন্তে শুয়ে বসে থাকতে পারবো দুজনে। রাত বিরতে হুটহাট করে বের হতে হবে না। এই শুনে রাদিফ হেসে বলে, তা ঠিক আছে, তবে কালকে ডেলিভারি শেষে মিষ্টির জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করব। রাদিফ আর সাইমন কথা বলতে বলতে বাড়ি ফিরে এলো। মিষ্টি ছিল কিচেনে মেয়ের সাথে। রাদিফ মিষ্টির দিকে একবার তাকিয়ে স্বস্তির শ্বাস ছেড়ে চলে গেল উপরে। এদিকে রাহার মনটা বেশ খারাপ। এতদিন রাদিফ আর মিষ্টির সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছে, এমনকি বাড়িটা ভরাই ছিল। আর এখন না মিষ্টি আছে আর না তার ভাই আছে, বাড়িটা ভরা ভরা ছিল। দুজনে না থাকায় বাড়িটা খা খা করছে, মনে হচ্ছে কোনো লোকজনই নেই। রাহা মন খারাপ নিয়ে নিচের ড্রয়িং রুমে এসে বসে। সেখানে আনোয়ারা বেগম বসে টিভিতে সিরিয়াল দেখছিলেন। রাহা এসে তার পাশে বসে। আনোয়ারা বেগম টিভি দেখে চোখ সরিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, দাদু ভাই, তোমার কি হয়েছে? কেন, খারাপ লাগতাছে? ও। এমন সময় রাজ অফিস থেকে বাড়ি ফিরে আসে। রাজ স্যুট খুলে রাহার হাতে দিয়ে রাহার পাশে বসে। রাহা রাজের স্যুটটা পাশে রেখে দিয়ে উঠে চলে যায় পানি আনতে ডাইনিং টেবিলে। সেখান থেকে গ্লাসে করে পানি নিয়ে আসে রাজের কাছে। রাজ পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে খালি গ্লাসটা দিয়ে দেয়। রাহা গ্লাসটা
টি টেবিলে রেখে রাজের পাশে বসে। তৎক্ষণাৎ রাজ উঠে দাঁড়িয়ে বলে, রাহা রুমে চলো তো। রাহা রাজের দিকে তাকিয়ে বলে, মাত্র এলাম রুম থেকে, এখন আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। রাজ রাহার কথা উপেক্ষা করে আবারও বলে, তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব, ওঠো। রাহা তখনও বসে থাকে, উঠে দাঁড়ায় না। যা দেখে রাজ রাহাকে পাজাকোলা করে উঠিয়ে নিয়ে চলে যায়। আনোয়ারা বেগম দুজনকে দেখে মুচকি হাসে, যা রাহা দেখতে পেয়ে লজ্জা পেয়ে যায়। সাথে সাথে রাজের গলা পেঁচিয়ে ধরে। রাজ রাহাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে, একেবারে রুমে এনে বিছানায় বসায়। রাহা রাজের গলা ছেড়ে দিয়ে বসে। রাজের রুমে দরজায় হালকা চাপ দিয়ে রাহার সামনে এসে হাঁটু গেড়ে বসে রাহার কোলে মাথা রাখে। রাহার পেটে কান ঠেকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকে, যা দেখে রাহা মুচকি হেসে রাজের চুলে হাত বুলিয়ে দেয়। রাজ ধীর গলায় বলে, কত শত কিছু করে এলাম, তবুও কোথাও শান্তি পেলাম না। তোমরাই আমার শান্তি। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক।